প্রিয় দর্শক, 18 বছর থেকে সব বয়সী মানুষ করোনার টিকা পাবে সেই কার্যক্রম তো দেশে চলছে, চলমান রয়েছে। এর মধ্যেই সরকার কিন্তু যে ট্যাগলাইনটিকে সামনে রেখে যে কার্যক্রমটি আজকে উদ্বোধন করলো সেটা হচ্ছে সব শিশু টিকা নিবে, স্বাস্থ্য ঝুঁকি কমে যাবে। অর্থাৎ 12 থেকে 17 বছরের ঊর্ধ্বে সকল শিক্ষার্থী, যাতে শিশু কৈশোর যারা শৈশবে পা রেখেছে তারা সকলেই করোনার টিকা পাবে। কিন্তু এটা অত্যন্ত ভালো খবর, এই কার্যক্রম রাজধানীতে শুরু হয়েছে, পর্যায়ক্রমে 22টা জেলায় হবে এবং পরবর্তীতে নিশ্চয়ই 64 জেলাব্যাপী এই কার্যক্রম ছড়িয়ে পড়বে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, টিকা নাকি আছে 92 লাখ, শিক্ষার্থী প্রায় 3 কোটি। এখন পূর্ণবয়স্ক মানুষকে তো সবাইকে টিকার আওতায় আনা যায়নি। এখন কবে নাগাদ এই 3 কোটি শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে, কজনই বা পাবে? এটি যেমন একটি বিষয়, আরও একটি বিষয় আছে, প্রাথমিক শিক্ষা তো আমাদের কাছে বাধ্যতামূলক। তো এই বাধ্যতামূলক ক্লাস 5 পর্যন্ত যারা পড়াশোনা করছে, নানাবিধ কারণে ক্লাস 5-এর পর কিন্তু অনেক সময় আমরা দেখি আমাদের সন্তানরা ড্রপ আউট হয়ে যায়, নানা কার্যক্রমে চলে যায়, তারা পড়াশোনা বাদ দিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত বাচ্চারা ক্লাস 5-এর পর পড়াশোনা বন্ধ করে দিয়েছে নানা কারণে, তারা কি টিকা পাবে না? তাহলে তাদের টিকা দেওয়াটা কি নিশ্চিত কিভাবে করা হবে? নিশ্চয়ই সকল ভাবনাগুলো সরকার ভেবে রেখেছে। সুতরাং আমাদের এই চিন্তাগুলোর সঙ্গে সরকারের ভাবনাগুলো কতটুকু মিলে যাচ্ছে কিনা, কিংবা তারা কি ভাবছেন, এই বিষয়গুলো জানতে আজকে মেট্রো সেভ টু দ্য পয়েন্টে আমি সোমা ইসলাম সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় সব শিশুকে টিকা দেওয়ার চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে আজকের অতিথি ডক্টর মোস্তাক হোসেন, উপদেষ্টা আইইডিসিআর। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর সাইদ মোহাম্মদ গোলাম ফারুক, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আমি দুজনকে আজকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরু করতে চাই প্রফেসর ডক্টর সাইদ মোহাম্মদ গোলাম ফারুক, আপনাকে দিন। 12 থেকে 17 বছরের ঊর্ধ্বে সকল শিক্ষার্থী টিকা পাবে, কিন্তু নাগরিক হিসাবে, একজন অভিভাবক হিসাবে আমি কিংবা আমার মতো আরও অনেকেই জানতে চাচ্ছে আসলে তাদের সন্তানরা কি করে টিকাটা পাবে, পদ্ধতিটা কি এবং কাদেরকে কিভাবে, এই প্রক্রিয়াটা আসলে আমরা শুরুতে একটু জানতে চাই। এখন পর্যন্ত যেটা ব্যবস্থা করতে পেরেছি এটা হচ্ছে শুধুমাত্র ঢাকা মহানগরীর জন্য। যে ঢাকা মহানগরীতে, আর আপনি যেটা বলেছেন মানিকগঞ্জে, সেটা ঢাকা মহানগরীতে আমরা 8টা কেন্দ্র নির্বাচন করেছি সারা ঢাকায়। আমরা চেষ্টা করব এই কেন্দ্রের সংখ্যা একটু বাড়ানো। কেন্দ্রের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে যে সমস্যাটা আছে এটি হচ্ছে, আপনি জানেন ফাইজার যে টিকাটি, তার জন্য একটু শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ লাগে, না হলে এটা গুণাগুণ নষ্ট হয়ে যায়। এজন্য আমরা এই ধরনের শীততাপ নিয়ন্ত্রিত বুথ পাওয়া যাবে এরকম আপনার কেন্দ্র খুঁজছি। এই পর্যন্ত 8টা পেয়েছি এবং এই 8টার মধ্যে একটিতে আজকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ডক্টর ফারুক, যে আপনারা ঢাকার বাইরে জেলাগুলোতে যাওয়া হবে, সেইখানে তো সব স্কুল শীততাপ নিয়ন্ত্রিত না, তাহলে সেই জায়গাতে আপনাদের টিকা দেওয়ার পদ্ধতিটা কি হবে? সবাই কি পিছিয়ে পড়বে? শুধু কি আমরা রাজধানী কেন্দ্রিক চিন্তা, মানে দেশের আর বাইরে কি বাচ্চারা, শিশুদের টিকা লাগবে না? তা তো বটেই যে আমরা শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক তো অবশ্যই টিকাদান কার্যক্রমটি চলবে না। আরেকটা যেটি বললেন যে প্রত্যেকটা স্কুলে যে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ থাকতে হবে, তা কিন্তু আমি বলিনি এবং তা লাগবেও না। শুধুমাত্র কেন্দ্র যেগুলো হবে, যেখানে টিকা দেওয়া হবে, সেই কেন্দ্রে যে বুথগুলো তৈরি হবে সেগুলো শীততাপ নিয়ন্ত্রিত হলেই হবে। আমরা একই সঙ্গে আমরা শুরু করেছি ঢাকা দিয়ে, কিন্তু একই সঙ্গে কিন্তু আমরা ঢাকার বাইরে সারা দেশের তথ্য নেওয়া ইতিমধ্যেই শুরু করেছি। ইতিমধ্যেই সারা দেশ থেকে আমাদের শিক্ষার্থীরা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা নির্দিষ্ট ফরম্যাটে তালিকা প্রেরণ করছেন এবং সেই তালিকাটি আমরা আবার আইসিটি মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। আপনি জানেন যে এই যে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা, তাদের এনআইডি নেই, ফলে তারা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে কাজটি করবে। এই জন্য এই কাজটি করার জন্য আমরা এই তালিকাটি আইসিটি মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। যখন তারা ব্যবস্থাটা করে দেবেন, মানে রেজিস্ট্রেশন করতে পারার মতো একটা ব্যবস্থা করবেন, তখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা রেজিস্ট্রেশনের কাজটি শুরু করবে এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর আমরা টিকা দেওয়ার কাজটি শুরু করতে পারবো। যেটা ঢাকায় রেজিস্ট্রেশন অনেক বেশ কিছু হয়ে গেছে, এই জন্য আমরা করতে পেরেছি। আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই সারা দেশেরই অনেক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন হয়ে যাবে, তখন আমরা এই জেলায় জেলায় টিকা দেওয়ার যে কাজটি সেটি শুরু করতে পারবো। ডক্টর মোস্তাক হোসেনকে আমরা একটু সংযুক্ত করতে চাই। চ্যালেঞ্জগুলো আসলে কি কি আছে? কারণ এখন পর্যন্ত আমরা জানি টিকা আছে মজুদ 92 লাখ, তো সেখানে তো প্রায় শিক্ষার্থী 3 কোটি।
এদিকে পূর্ণবয়স্ক মানুষ আছে। তো এইখানে আমরা যতটুকু জানি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং সরকার বলছে যে আরও টিকা পাইপলাইনে আছে, কিন্তু আসলে জায়গাটা, বাস্তব জায়গাটা আপনার কাছে একটু জানতে চাই। আমাদের টিকা দেওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকার প্রাপ্যতা, এবং টিকার প্রাপ্যতা শুধু আমাদের উপর নির্ভর করছে না, এটা আন্তর্জাতিক পরিস্থিতি এবং যে একটা টিকা বৈষম্য, সেই বৈষম্যর শিকার হচ্ছে আমাদের মতো দেশগুলো। তাও বাংলাদেশ অপেক্ষাকৃত ভালো অবস্থায় আছে আমরা, কিন্তু কোনো কোনো দেশ কিন্তু আমাদের চাইতে আরো অনেক পিছিয়ে আছে। তারা 10% জনসংখ্যাকে কাভার করতে পারেনি একটি ডোজের টিকা। বাংলাদেশে আমাদের 2টো ডোজের টিকা দেওয়া প্রায় 18% কাভার হয়েছে এ পর্যন্ত, এবং আমাদের জনসংখ্যার যে যারা ইয়ং পপুলেশন, বয়স কম, তাদের একটা বিরাট সংখ্যা যদি আমরা কাভার না করি তাহলে আমরা 70% সেটা করতে আমাদেরকে পিছিয়ে আসতে হবে। সেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করার পরে তারা এই বিষয়ে কোনো সুনির্দিষ্টভাবে নিষেধ করেননি, কিন্তু তারা বলেছেন যে বয়স্ক মানুষদেরকে টিকা দেওয়াটা অগ্রাধিকার যেন নিশ্চিত হয়। তো যেই টিকা আমাদের হাতে আছে, আমি মনে করি যেই গতিতে আমরা টিকা দিচ্ছি সেই গতির জন্য এটা টিকার সংখ্যাটা হয়তো এই মুহূর্তে কিছুটা আমাদেরকে আশ্বস্ত করবে, কিন্তু দুটো চ্যালেঞ্জ। একটা হচ্ছে এই গতিতে টিকা সরবরাহ অব্যাহত থাকবে কিনা, আর আরেকটা হচ্ছে যে আমাদের টিকা আরো বেশি যখন আসবে আমাদেরকে আরো দ্রুত গতিতে টিকা দিতে হবে। আমরা যদি বহুদিন ধরে টিকা দিতে থাকি তাহলে প্রথম দিকে যারা টিকা দিয়েছেন তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু থাকবে সে বিষয়ে প্রশ্ন দেখা দিতে পারে, এবং দ্রুত সমস্ত জনগোষ্ঠীকে টিকার আওতায় না আনা গেলে পপুলেশন ভিত্তিক যে ইমিউনিটি, জনগোষ্ঠীর যে ইমিউনিটি প্রতিরোধ ক্ষমতা, সেক্ষেত্রে একটা দুর্বলতা থেকে যায়। স্কুলের ছাত্রদের টিকা দেওয়া শুরু হয়েছে, এটা খুবই ভালো। তবে এই সঙ্গে আমি অনুরোধ করবো, স্কুলের ছাত্রছাত্রীরা টিকা নেওয়ার সাথে সাথে তাদের ঘরে যারা আছেন তার চাইতে বেশি বয়স্ক পরিবারের সদস্য, তারা যেন সবাই টিকা নিতে পারেন সেই বিষয়ে তারা যেন সহযোগিতা করে, বিশেষ করে প্রযুক্তিগত সহযোগিতা, নিবন্ধন করবার জন্য সহযোগিতা করা। এবং তাহলে যে শিশুরা শুধুমাত্র ফাইজারের টিকা দিচ্ছে, কিন্তু অন্যান্য বয়স্ক লোকদের জন্য আমাদের এখানে অন্যান্য টিকাও রয়েছে, সেগুলো কিন্তু সংরক্ষণ করা এবং বিতরণ করার ক্ষেত্রে এতটা প্রযুক্তিগত চ্যালেঞ্জ নেই যেটি ফাইজারের জন্য রয়েছে। সেই টিকাটা সাধারণ যে ফ্রিজ, সেই ফ্রিজের তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, এবং সেই টিকাটা যদি আমরা বেশি পাই তাহলে কিন্তু একেবারে আমাদের ইপিএ যে সাধারণ টিকার যে কার্যক্রম, কমিউনিটি ক্লিনিক পর্যন্ত কিংবা বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া যায় কোল্ড চেনে, সেই টিকাটা কিন্তু দেওয়া যাবে। তো সেই টিকাটা বয়স্ক মানুষদের জন্য যে টিকাটা আমাদের কাছে আছে, সেই টিকার সংখ্যাও কিন্তু আরো বেশি বাড়ানো দরকার। তাহলে কিন্তু আমরা একদিনে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা আছে, ইতিমধ্যে প্রমাণ হয়েছে। 82 লাখ টিকা দেওয়া হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে। টিকা পাওয়া গেলে হয়তো আরো যদি আমরা 18 লাখ, সেটা কোনো বিষয় কঠিন চ্যালেঞ্জ নয়, সেটি আমরা করতে পারি। আমরা আশা করব যে ছাত্রছাত্রীদের টিকাদান এগিয়ে চলুক, তার পরিবারের সদস্যরা যেন টিকা নেয় অন্য যে টিকাটি আছে, এবং এর পাশাপাশি টিকার যে প্রাপ্যতা আরো বাড়ে। ইদানিং আপনার 20টি উন্নত দেশ তারা বৈঠক করছে রোমে, তারা তো প্রতিজ্ঞা করেছে এই বছরের শেষ নাগাদ তারা প্রত্যেকটা দেশের জনসংখ্যা অনুপাতে 40% যেন টিকা পায়, তারা সেটি করবে। আর তাদের কথা যদি তারা রক্ষা করে, নিশ্চয়ই আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের মাধ্যমে আমাদের জন্য প্রয়োজনীয় টিকা পেয়ে যাব। আমরা একটু এগিয়ে আছি, আমরা 20% প্রায় যা আছে আমরা করতে পারবো, বাকি 20% টিকাটা আমাদের প্রয়োজন হবে, আমরা সেটা করতে পারবো, এবং আগামী বছরের মাঝামাঝি নাগাদ আমরা 70 থেকে 80% জনসংখ্যাকে কাভার করে টিকা দেওয়াটা হয়তো আরো সহজ হবে। ডক্টর মুস্তাক থাকুন আপনি আমাদের সঙ্গে। ডক্টর গোলাম ফারুক, আমি আপনার কাছে যেতে চাই। এই 12 থেকে 17 বছরের যারা শিক্ষার্থী অর্থাৎ কিশোরদের টিকা দেওয়া হবে, সেখানে লক্ষ্য করা যাচ্ছে যেটা বলছিলেন ডক্টর মুস্তাক, ওই যে নিবন্ধন, প্রযুক্তিগত জটিলতা, শহর কেন্দ্রিক জন্ম নিবন্ধন তো অনেকেরই আছে, কিন্তু সেই ডাটাবেসটি কিন্তু যে কার বয়স কত সেটা আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখনো বোধহয় অতটা প্রযুক্তিগতভাবে যে জন্ম নিবন্ধনের যে বিষয়টি, সেটা বোধহয় পুরোটা সার্ভারটা, ডাটাবেসটা, আমি যা বলতে চাচ্ছি আপনি তো বুঝতে পেরেছেন, সেইখানে একটা বড় জটিলতা আছে। মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন 14 তারিখে এসএসসি পরীক্ষার আগে প্রত্যেকটা পরীক্ষার্থীকে টিকা দেওয়া হবে, কিন্তু সেখানে অনেকের অভিযোগ আছে তারা নিবন্ধন করেছেন, অনেক অভিভাবক বাচ্চার নিবন্ধন করেছেন, তাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, কিন্তু ডেট তারা এখনো পাচ্ছেন না। তাহলে ওই পরীক্ষাটি যদি পরীক্ষার্থী একদিন আগে তার টিকা নিতে হয়, তাহলে সে হাতে ব্যথা জোয়ার নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবে, সেটা তো একটু মানে
একটা পরীক্ষার্থী স্বাভাবিকভাবে তো কেন্দ্রে যেতে পারছে না, এই বিষয়গুলো যেন সৃষ্টি না হয়, সেখানে আপনাদের দৃষ্টিটা কি? সেই জটিলতা আসলে আমরা ওইভাবে এখনো পড়িনি, মানে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যতগুলি আমরা পেয়েছি এই পর্যন্ত, তাতে এখনো সেই জন্ম নিবন্ধনের সমস্যাটা পড়িনি। পড়তেও পারি, আপনি যেটা বলেছেন সেটা তো হতেও পারে। ফলে সেই বিষয়ে আমরা আইসিটি মন্ত্রণালয়কে ইতিমধ্যে জানিয়ে রেখেছি যে তারা সেই বিষয়ে যে কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেন কিনা সেই বিষয়টা তারা দেখবেন। আর আরেকটা বিষয় যেটা বলেছেন যে পরীক্ষার্থীদের বিষয়, আপনি এটা বলেছেন যে পরীক্ষার্থীদের জন্য আলাদা করে করা যায় কিনা। আমরা তো আশা করছি কাল থেকে আমরা যেভাবে প্ল্যান করেছি তাতে যদি আমরা আমাদের টিকাদান কার্যক্রমটা চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের মনে হয় যে পরীক্ষার বেশ আগেই আমাদের পরীক্ষার্থীরা এই টিকার কাজটি দিয়ে ফেলতে পারবে, টিকা দেওয়ার কাজটি করতে পারবে। এবং আমরা যে আপনি যেটা বলেছেন যে পরীক্ষার্থীদের উপর একটা বিশেষ নজর রাখা, সেটাও আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা রাখছেন, যে তারা যেন আগে টিকাটা দিয়ে ফেলতে পারে। মানে আরেকটা আপনি বলেছেন যে আসলে অভিভাবকরা ভীষণ উদ্বিগ্ন আছে যে টিকাটি যদি ডেটটা যদি 2 দিন আগে কিংবা 1 দিন আগে পেয়ে যায়, তাহলে তার বাচ্চাটি তো জ্বর থাকবে, হাতে ব্যথা থাকে, কি করে পরীক্ষার হলে যাবে? এটা আসলে অভিভাবকদের এই জায়গাটা উদ্বেগ হওয়ার জায়গা আছে। জি, আমরা কিন্তু এখন কোনো তারিখ দিচ্ছি না। আমরা যেটা করছি সেটি হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি যে আসলে কোন কেন্দ্রে কোন স্কুলের কত ছাত্র কখন যাবে সেই বিষয়টি আমরা নির্ধারণ করে দিচ্ছি এবং সেই অনুযায়ী তারা যাবে। কিন্তু আপনার জায়গা থেকে এই কার্যক্রমটাকে সফল করবার জন্য কোন কোন চ্যালেঞ্জগুলা আপনি এই কার্যক্রমের সাথে যুক্ত থেকে কিংবা শুরুর দিনই বুঝতে পারছেন? প্রত্যেক এলাকায় একটা করে কেন্দ্র দিতে পারতাম, তাহলে আমাদের শিক্ষার্থীদের ভোগান্তি অনেক কম হতো বা অভিভাবকদের ভোগান্তি অনেক কম হতো। সেটা আমরা এখনো করতে পারিনি। আমরা চেষ্টা করছি কেন্দ্রের সংখ্যা 8টা দিয়েছেন, কিন্তু কতটা হলে ভালো হতো? কতটা টার্গেটে ছিল, কতটা টার্গেটে রাখছেন? আমরা প্রথমে মানে আমরা নির্বাচন করতেই পেরেছিলাম 12টা টোটাল, মানে ওই যে এসি রুম পাওয়া সাপেক্ষে সেটা আমরা করতে পেরেছিলাম 12টা। কিন্তু তারপরেও আবার স্বাস্থ্য মন্ত্রণালয় তারা এটা আবার ভিজিট করে দেখেছেন যে খুব একটা উপযোগী নয়, এজন্য 4টা ওনারা নিতে পারেননি, আমরা 8টায় রেখেছি। এখন আমরা আবার এটা বাড়ানোর চেষ্টা করছি যাতে আমাদের শিক্ষার্থীদের কাছাকাছি জায়গায় গিয়ে টিকাটা দিয়ে আসতে পারে। সেটা আমরা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে যখন নিবন্ধন করছেন অনেকে একটু ভুল করে ফেলছেন, অনেকের মোবাইল নাম্বার ঠিক দিচ্ছেন না, মানে এই কারণে এই নিবন্ধন কাজটাও খুব ভালোভাবে, মানে যতটা দ্রুত গতিতে হওয়া উচিত ছিল তত দ্রুত গতিতে এখনো হয়নি। শিশু কিশোরদের এই কার্যক্রম অর্থাৎ টিকা কার্যক্রম 12 থেকে 17 বছর বয়সীদের যে করোনা টিকা দেওয়া হবে, সেটা রাজধানীতে কেন্দ্র পেতে যদি এইরকম হিমশিম খেতে হয়, তাহলে রাজধানীর বাইরে যে জেলাগুলো আছে সেখানে আপনাদের কতটা হিমশিম খেতে হবে? জি, তা চ্যালেঞ্জ তো বটেই। আপনি যেটা বললেন যে এটা তো অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। এই যে আমি বললাম যে কেন্দ্র পাওয়া, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ পাওয়া, এটা তো একটা চ্যালেঞ্জ বটেই। তো আমরা আমাদের এই কাজটা শুরু করেছি, আমরা সার্চ করছি ইতিমধ্যে, শুধু আমরা না, স্বাস্থ্য বিভাগ এটা খুঁজছে, এমনকি জেলা প্রশাসক মহোদয়রা বিভিন্ন জেলায় তারাও বের করছেন যে সুইটেবল কোন জায়গাটা কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য, সেই কাজটি তারা করছেন। চ্যালেঞ্জ তো আছেই, কিন্তু চ্যালেঞ্জ তো মোকাবেলা করতেই হবে, সেই চেষ্টা তো আমাদের করতেই হবে। মানে আরেকটা সোজা প্রশ্ন যেটা জানতে চাই, দিনে কতজন শিক্ষার্থীকে টিকা দেওয়ার সক্ষমতা আছে কিংবা আপনাদের টার্গেট কতজন পাবে? 8টা কেন্দ্র আছে। এই 8টা কেন্দ্রে যদি 25টা করে আমাদের বুথ হবে এবং 25টা করে বুথে যদি আমরা প্রতি বুথে 200 করে দিতে পারি, তাহলে প্রতি কেন্দ্রে আমরা 5,000 দিতে পারবো এবং 8টা কেন্দ্রে মোট 40,000 দিতে পারবো। একটু ডক্টর মুস্তাকের কাছে আবার যেতে চাই। ডক্টর মুস্তাক হোসেন, শীততাপ ঘর অর্থাৎ এসি ঘরে কিন্তু টিকা কার্যক্রমকে 12 থেকে 17 এই ফাইজারের টিকাকে একটা বড় চ্যালেঞ্জ এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমাদের তো আপনি যেটা বলছিলেন ইপিআই কার্যক্রম পুরো দেশে চালু আছে এবং এই ফ্রিজগুলোর, কিন্তু এইটা যদি বড় চ্যালেঞ্জ হয়ে থাকে, এখন শহরের বুকেই যদি এটা দেখতে হয় শুরুর দিনই, তাহলে জেলাগুলোর কি অবস্থা? তাহলে বিকল্প কি, পরামর্শ কি আপনার, কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে এই টিকা কার্যক্রমকে? দেখুন, আমি মনে করি বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকার প্রাপ্যতা। এয়ার কন্ডিশন রুম বাংলাদেশে বড় চ্যালেঞ্জ হয় না। যদি আপনার একটা পাকা দালান থাকে, 2টো রুম থাকে, 2টো এয়ার কন্ডিশন কিনে ফেলতে হবে। কমিউনিটি সাপোর্ট যদি থাকে, জনগণ সহযোগিতা করে, সরকার তো আছেই, এয়ার কন্ডিশন বাজার থেকে কিনে এনে আপনি লাগাবেন। যেই গ্রামে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ না থাকলে জেনারেটর আছে, সেই জেনারেটর দিয়ে আপনি এয়ার কন্ডিশন চালাতে পারবেন না দিনে 6 ঘন্টা 8 ঘন্টা। এটা তো সমস্যা হচ্ছে অর্গানাইজেশন। যে স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ টিকার জন্য অর্গানাইজ করার কাজটি প্রথম শুরু করেছেন,
হয়তো এর আগে অনেক সময় করেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে এই কোভিড কালে যে টিকাদান কেন্দ্রগুলো ইপিআই চালায় বা কোভিড, এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় অর্গানাইজ করে সাধারণ জনগণ জনগণের জন্য। স্কুলের বাচ্চাদেরকে সংগঠিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, তারা সেটা করছেন। কাজে প্রথম যে কয়েকটা কেন্দ্রে শুরু হয়েছে খুবই ভালো, সেই অভিজ্ঞতাকে নিয়ে কিন্তু সারা দেশেই পর্যায়ক্রমে কিন্তু করা যাবে। কিন্তু মূল সংকট যেটা হচ্ছে টিকা নেই, 92 লাখ টিকা। এখন টিকার প্রাপ্যতা, এই জায়গাটাতে একটু জানতে চাই, আমাদের আসলে টিকা কতটুকু আছে, সক্ষমতা কতটুকু? একদিকে সকল পূর্ণবয়স্কদের অর্থাৎ সিনিয়র সিটিজেনকে দিতে হবে, সেটা সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ, আবার এদিকে 12 থেকে 17। তাহলে আমরা কোন বাস্তবতায় দাঁড়িয়ে আছি? টিকার প্রাপ্যতার জন্য আমাদের সরকার চেষ্টা করছে, পাশাপাশি আমরা যদি আগামী 6 মাসের ভিতরে আমাদের দেশে কোনোভাবে আমরা টিকা উৎপাদন কিংবা পুনরুৎপাদন করতে পারি বা টিকা অ্যাসেম্বল করতে পারি, তাহলে কিন্তু আমাদের অবস্থা আরো এগিয়ে যাবে। আর বাকি যে দেশে টিকা উৎপাদনের জায়গাটি আপনার দৃষ্টিতে কতখানি অগ্রসর হয়েছে? এ বিষয়ে আমার সরাসরি জানা নেই, তবে আমার মনে হচ্ছে যে এটি হয়তো সম্ভব হবে। আমরা একটি দেশ থেকে যে বড় আকারে বড় বড় কন্টেনারে টিকা পাবো, সেটি প্যাক করে ছোট ছোট প্যাক করে আমাদের এখানে দেওয়ার কথা, সেটি মনে হয় 6 মাসের মধ্যে সম্ভব হবে। প্রফেসর ডক্টর সাইদ মোহাম্মদ গোলাম ফারুক, অনেক শিক্ষার্থী তো 5-এর পর আর পড়াশোনা করে না নানাবিধ কারণে, তো তারাও তো শিশু, তারাও তো চাইবে তাদেরকে টিকাটা পাক, তাদের অভিভাবক, তারা কি করে পাবে? তারা তো 5-এর পর আর পড়ছে না, তাহলে তাদের জন্য কি ব্যবস্থা? তবে এই বিষয়ে আজকে আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন এবং তিনি বলেছেন যে এই ব্যবস্থা তারা করবেন, যারা আউট অফ স্কুল চিলড্রেন তাদের জন্য তারা একটা ব্যবস্থা করবে। মানে যে শিশুটি ড্রপ আউট হয়ে গেছে কিংবা ক্লাস 5-এর পর আর পড়ছে না নানান কারণে, তাকেও টিকার আওতায় আনার চিন্তা করছে সরকার, কিংবা তাদের ভাবনায় আপনাদের আছে, এটাই তো? জি, শুধু ড্রপ আউট নয়, মানে যারা আউট অফ স্কুল, স্কুলেই নাই, সেটা স্কুলে ঢুকেই নেই, এরকম হতে পারে। টিকার মজুদটা কম, পাইপলাইনে আছে, সেই জায়গাটাও আপনাদেরকে ভাবাচ্ছে কিনা? কারণ প্রথম যে ডোজ দেওয়া হবে, দ্বিতীয় ডোজের জন্য আবার যদি অপেক্ষা করতে হয়, সেখানে তো একটা ঘাপলা তৈরিই হবে। ওই জায়গাটা নিয়ে আপনারা কতখানি কনসার্ন? যে টিকার যে প্রাপ্যতা, যে বিষয় আপনি বললেন, সেই বিষয়টা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, সেই বিষয়টাও আজকে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় খুব পরিসংখ্যান মানে ডাটা দিয়ে বলেছেন যে আসলে এই টিকার প্রাপ্যতা নিয়ে কোনো সমস্যা হবে না। এটা কোনো সমস্যাই নয় বাংলাদেশের জন্য। এখন তিনি এই কথাটা খুব স্পষ্ট করে বলেছেন এবং আমরা টিকা পাবো এবং টিকা দেব। সব বাচ্চাদেরকে দেওয়ার জন্য সরকার সব চেষ্টাই করছে, তাহলে একসাথে 64টা জেলায় না হওয়ার কারণটা কি? প্রথম কথা হচ্ছে, ব্যাপারটা কিন্তু একেবারে নতুন। যেমন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য যেমন নতুন স্কুলে টিকা দেওয়া, আমরা যারা এটাকে অর্গানাইজ করছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকরা, আমাদের রোভার স্কাউটরা, আমরা শিক্ষা কর্মকর্তারা এবং তারা যে নিবন্ধন করছেন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু একেবারে নতুন। এবং নতুন বলেই আমাদের হঠাৎ করে একবারে এতগুলো জায়গায় চালু করাটা সম্ভব নয়। আমরা একটু ধীরে এগোচ্ছি। আমরা দেখতে যাচ্ছি যে ট্রায়াল এন্ড এররে যাতে কোনো সমস্যা না হয়, এই বিষয়টা লক্ষ্য রেখে আমরা একটু ধীরে এগোচ্ছি। ডক্টর মুস্তাক হোসেন, আপনার কাছে যেতে চাই। আপনি বলছিলেন বিভিন্ন দেশে, এবং আমরাও দেখছিলাম, খবর রাখছিলাম যে থার্ড ওয়েভ শুরু হয়েছে অনেক জায়গাতে, কিন্তু তার মানে আমরা যে আত্মসন্তুষ্টিতে ভুগছি, করোনা চলে গেছে, এই আত্মসন্তুষ্টির কিনা আদৌ জায়গা আছে? আমরা কিন্তু কোথাও আর সতর্ক নাই। এবারে সংক্রমণটা যদি শহরেই থাকে তাহলে হয়তো আমরা দ্রুত সামাল দিতে পারবো, কিন্তু গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়লে সেটি নিয়ন্ত্রণ করা একটু কঠিন, তবে অসম্ভব না। আমাদের অভিজ্ঞতা হয়েছে গত 1.5 বছরে কিভাবে করোনা সংক্রমণ কমানো যায়, এবং সেটা নিশ্চয়ই আমরা করতে পারবো। তবে আমরা যদি মনে করি করোনা আর আসবে না, সেটা হবে মারাত্মক ভুল। এবং আমরা দেখছি যে এই শীত প্রধান দেশগুলোতে তাদের ঘরে করোনা বাড়ছে, কারণ শীতের সময় তারা ছোট ছোট ঘরে কিংবা তাদের গণপরিবহনে, তার কাজের জায়গায়, সব জায়গায় তারা দরজা জানালা বন্ধ করে এয়ার কন্ডিশন চালিয়ে ঘর গরম করে তাদেরকে তাদের কাজ করতে হয় সহনীয় তাপমাত্রা শরীরের জন্য। ফলে বদ্ধ ঘরে অনেক মানুষ থাকার কারণে সংক্রমণটা বেশি ছড়ায়। ঘরের ভিতরেও এয়ার হিটিং ছাড়া তারা থাকতে পারেন না, এতই ঠান্ডা। সেখান থেকে কিন্তু বাংলাদেশে মানুষকে আসা আপনি বন্ধ করতে পারবেন না। তবে এই নভেম্বরে যদি আমাদের করোনা সংক্রমণ একটু কম হয়েও থাকে, তারপরে কিন্তু আমরা দেখেছি এই বছরে মার্চ এপ্রিল মাসে করোনা সংক্রমণ অনেক বেড়ে গিয়েছিল। সেই আশঙ্কাটা কিন্তু আমাদের আছে, বাংলাদেশে ফেব্রুয়ারি মার্চে আগামী বছর 2022-এ সংক্রমণটা আবার বেড়ে যাবে। আমরা যদি যথেষ্ট সংখ্যক মানুষকে টিকা দিতে পারি, তাহলে হয়তো মৃত্যুর সংখ্যাটা অত বেশি হবে না। আমাদের দেখার বিষয়, ইউরোপে সংক্রমণ বাড়ছে,
সেখানে কিন্তু টিকা তারা শতকরা 70 থেকে 80% মানুষকে দিয়ে ফেলেছেন। সেখানকার মৃত্যুর হারটা কেমন? ব্রিটেনে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে মৃত্যুর হারটা গত বছরের মতো অত বেশি নয়, তবে একেবারে কম নয়। এখন দেখা যাচ্ছে যে ব্রিটেনে অনেকেই টিকা নেননি, বিশেষ করে যারা ওখানকার মানে শ্বেতাঙ্গ অভিবাসী নন, ইমিগ্রেন্ট অভিবাসী, তাদের অনেকেই টিকা নেননি, ফলে মৃত্যু সংখ্যা তাদের মধ্যে বেশি হচ্ছে। রাশিয়াতে 1/3 মানুষ মাত্র টিকা নিয়েছেন। রাশিয়াতেই তাদের নিজের দেশের টিকা সম্পর্কে এত অপপ্রচার হয়েছে, তারা অনেকেই টিকা নেননি। 2/3 মানুষ টিকার বাইরে। পূর্ব ইউরোপ বা মধ্য এশিয়া, যেগুলো একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেখানেও কিন্তু টিকা গিয়েছে স্পুটনিকের, তারা টিকা অনেকেই নেননি। মৃত্যুর সংখ্যা কিন্তু সেখানে অনেক বাড়ছে। আমাদের বাংলাদেশে আমরা টিকা নিতে চাই, আমাদের জনগণের মধ্যে ওই রকম অনীহা নেই। আমরা যদি টিকা ভালোভাবে পাই, যদি করোনার পরবর্তী ঢেউ, যেটাকে আপনি চতুর্থ ঢেউ বলছি, আপনি তৃতীয় ঢেউ বলছেন, এটা জায়গায় তৃতীয়, কোন জায়গায় চতুর্থ, কম হবে যদি আমরা টিকা সবাই যথেষ্ট সংখ্যা নিতে পারি। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দুজন সম্মানিত আজকের অতিথিদেরকে। এবং আমি আলোচনার শেষে এসে যে প্রশ্নটি ডক্টর মোস্তাককে করেছিলাম, তার উদ্দেশ্য ছিল একটি, যে আমাদের দেশের মানুষকে এতটা আত্মসন্তুষ্টিতে থাকার কিংবা ভোগার কোনো কারণ নাই যে দেশে করোনা নেই। করোনা অবশ্যই আছে, তবে নিজের সতর্কতা অবশ্যই নিজের কাছে রাখতে হবে। আর সকলকে টিকার আওতায় আনার জন্য সরকার তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সরকার তার মতো করে চেষ্টা চালাচ্ছে, প্রত্যেকটি মানুষকে নিজের মতো করেই তো সতর্ক হয়েই বাঁচতে হবে। আমি সোমা ইসলাম আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।